তো আগের দিন আমরা কনস্টিটিউশনে পড়ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ সম্পর্কে আমরা পড়ছিলাম, যেখানে আমরা প্রথমে ডিসকাস করেছি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে বা ভারতীয় সংবিধানের ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর যে স্থান আর মন্ত্রী পরিষদের স্থান কি আমরা পড়েছি। যে আমরা প্রথমেই ডিসকাস করেছি যে আমাদের যে ব্যবস্থা, সংবিধানের ব্যবস্থা, সেটা হচ্ছে সংসদীয় ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ সংসদীয় ব্যবস্থা আমাদের রয়েছে। তার মধ্যে একজন নমিনাল হেড রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, আর একজন হচ্ছে রিয়েল হেড রয়েছে, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। আমরা আগের দিন এটা সম্পর্কে পড়েছি। তো তারপর আমরা দেখেছি যে প্রাইম মিনিস্টার আর মানে এরা প্রত্যেকে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদের কাছে রেসপন্সিবল থাকে তার সমস্ত কাজের জন্য। বাকি কাউন্সিল অফ মিনিস্টারদের অ্যাপয়েন্ট কে করে, ইলেক্ট কে করে, সিলেক্ট কে করে, সেগুলো আমরা ডিসকাস করেছি। তারপর আমরা লোকসভায় কিভাবে, লোকসভার ইলেকশনের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে কিভাবে একটা পলিটিক্যাল পার্টি মেজরিটি পেলে সেখান থেকে আমরা প্রাইম মিনিস্টারকে ডিসাইড করি কিভাবে, সেটা আমরা জেনেছি। যদি ইন কেস মেজরিটি অর্জন করতে না পারে তাহলে কি জোট সরকার গঠন করে, সেখান থেকে কি হয়, প্রত্যেককে যে যার ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এবার কেউ যদি 6 মাসের মধ্যে না হয় আমরা উপনির্বাচন করে থাকি, ডিসকাশন করেছি। তারপর কিছু প্রাইম মিনিস্টারের সম্পর্কে, যারা যেমন নরেন্দ্র মোদী এবারে হয়েছে, রাহুল গান্ধী অপোজিশন হয়েছে, ডিসকাস করেছি। তারপর রাজ্যসভা থেকে কে কে প্রাইম মিনিস্টার হয়েছে, ইন্দিরা গান্ধী, দেবে গৌড়া, মানে মনমোহন সিং, ডিসকাশন করেছি। তারপর আমরা কোন কোন প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার হয়েছে সেগুলো ডিসকাস করেছি, চরণ সিং, বিপি সিং, চন্দ্রশেখর। তো এদের সম্পর্কে আমরা ডিসকাস করেছি। যোগ্যতা কি সেগুলো সম্পর্কে ডিসকাশন করেছি। রেজিগনেশন দিতে গেলে কিভাবে রিজাইন করতে পারে আমরা ডিসকাস করেছি। তারপর আমরা ডিসকাস করেছি প্রাইম মিনিস্টারের অফিস বা প্রধানমন্ত্রীর সচিবালয় বা দপ্তর সম্পর্কে। এগুলো আমাদের আগের দিনের কর্মরত অবস্থায় মৃত্যু জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী আর ইন্দিরা গান্ধী, ডিসকাশন করেছি। তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার, উপপ্রধানমন্ত্রী তালিকা আমরা পড়েছি, সর্দার প্যাটেল, মোরারজি দেশাই, চরণ সিং, জগজীবনরাম, লাস্ট আমাদের LK আদবানি। এতটা পর্যন্ত আমরা টোটাল ডিসকাশন গুলো করেছি। ওকে, তার মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রীর যে ব্যাপার স্যাপার সেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা বলেছিলাম আগের দিনই মন্ত্রী পরিষদের কথা। আজকে আমরা আলোচনা করব প্রথমেই, সেটা হচ্ছে এই যে মন্ত্রী পরিষদ গঠিত হচ্ছে, ভালো করে বুঝবে। এই যে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে সেটা আমরা ডিসকাশন করলাম কি, লোকসভা নির্বাচন হলো, লোকসভা নির্বাচনের পরে যেসব ব্যক্তি বা যেসব প্রার্থী জয়লাভ করছে তাদেরকে আমরা কি বলি, MP বলি, মেম্বার অফ পার্লামেন্ট বলি। মানে আমাদের যে পার্লামেন্ট বা সংসদের সদস্য বলে থাকি। তাদেরকে কি করা হয়, প্রত্যেককে দপ্তর ভাগ করে দেওয়া হয়। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট আমরা করেছি, রাষ্ট্রপতি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ করে থাকে, আমরা ডিসকাশন করেছি। তো প্রথম এই যে মন্ত্রী পরিষদ স্বাধীন ভারতে, প্রথম মন্ত্রী পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে? প্রথম মন্ত্রী পরিষদ হয়েছিল ভারতে প্রথম নির্বাচনের পরে। ঠিক আছে, তাহলে প্রথম নির্বাচন কবে হয়েছিল ভারতে? প্রথম নির্বাচন কবে হয়েছিল? জেনারেল ইলেকশন প্রথমে ভারতে 1952, 1952-তে। ঠিক আছে, কারণ 1947 সালে ভারত স্বাধীন হয়, তার 5 বছর পরে 1952-তে প্রথম নির্বাচন হয়, ইলেকশন হয়। এবং সেই নির্বাচন থেকে প্রথমবার আমাদের কি হয়, মন্ত্রী পরিষদ গঠিত হয়। আমরা আগে ডিসকাশন এগুলো করেছি। এবার দেখো, আগের দিন আমি বলেছিলাম যে মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারে। সবাইকে কি একটা একটা দপ্তর দিয়ে দিতে পারি? না, এটা কিন্তু দেওয়া যায় না। তাহলে এটা কি হয়, মন্ত্রী পরিষদের সংখ্যা, মানে আমাদের যে মন্ত্রী পরিষদ মানে মোট মন্ত্রীর সংখ্যা কত হবে বলো? আগের দিন পড়ানোর সময় বলেছিল। এবার আমাদের বর্তমানে কতগুলো মন্ত্রী রয়েছে 2024-এর লোকসভা ইলেকশনের পরে? বলো, আগের দিন লিখিয়েছিলাম, বলেছিলাম 72 জন। 72 জন। মানে প্রেজেন্টলি আমাদের আছে 72 জন। ঠিক আছে, প্রেজেন্টলি আমাদের আছে 72 জন। ঠিক আছে, তাহলে কতজন আমরা সর্বোচ্চ নিতে পারি? আমরা রাখতে পারি সর্বোচ্চ মন্ত্রী হচ্ছে আমাদের 15%, 15%। মানে 543টা সিটে ভোট হয়েছে, 543-এর 15%, যেটা হয় সর্বোচ্চ আমরা রাখতে পারি। আমরা এর কম রাখতে পারি, কিন্তু এর বেশি আমরা কখনো করতে পারবো না। ওকে, তো এই যে 15%, এটা কি প্রথম থেকেই ছিল?
না, এটা কিন্তু আমাদের একটা যে সংবিধান সংশোধন হয়েছিল কবে, 91তম সংবিধান সংশোধন, ঠিক আছে। 91তম যে সংবিধান সংশোধন হয়েছিল কত সালে হয়েছিল? হয়েছিল 2003 সালে। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় যে সংশোধনটা হয়েছিল, সেখানে এটা বলা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় যে কবে কতগুলো মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ হবে, 15%-এর বেশি কিন্তু কখনোই করা যাবে না। এটা যেন মাথার মধ্যে থাকে। তো এটাকে মেনটেন করা হচ্ছে। এবার এটা যদি পরিবর্তন করে, অ্যামেন্ডমেন্ট করে, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এভাবে আমাদের কিন্তু রেস্ট্রিক্ট করা হয়েছে। এবার আমাদের যে প্রথম মন্ত্রিসভা যে গঠিত হয়েছিল, ঠিক আছে, সেই প্রথম মন্ত্রিসভা যেটা আমাদের 1951 থেকে 56 পর্যন্ত ছিল, যে প্রথম যে মন্ত্রিসভা আমাদের 52 সালে যে হয়েছিল, তাহলে সেখানে আমরা প্রত্যেকেই জানি প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু হয়েছিল, রাষ্ট্রপতি আমাদের রাজেন্দ্র প্রসাদ হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল ছিল। এগুলো আমরা প্রত্যেকেই জানি। আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করব, প্রথম মন্ত্রিসভা তোমরা বলবে, যেগুলো ফেমাস সেটা নিশ্চয়ই জিজ্ঞেস করবো না, ঠিক আছে। কয়েকটা জিনিস আমি জানতে চাইবো, তোমরা সেটা বলবে। প্রথম মন্ত্রিসভা, আমি আগের দিনই বলেছিলাম, প্রথম আইন মন্ত্রী কে ছিল? ল মিনিস্টার। আইন মন্ত্রী আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর, প্রত্যেকে আমরা জানি। প্রথম হেলথ মিনিস্টার কে ছিল? স্বাস্থ্যমন্ত্রী। হেলথ মিনিস্টার কে ছিল? স্বাস্থ্যমন্ত্রী। পড়িয়েছিলাম, ভুলে গেছো? রাজকুমারী অমৃত কৌর, মনে পড়ছে? হ্যাঁ, ঠিক আছে, রাজকুমারী অমৃত কৌর প্রথম হেলথ মিনিস্টার ছিল, যেটা স্বাস্থ্যমন্ত্রী আমরা বলি। প্রথম অর্থমন্ত্রী কে ছিল? ফাইন্যান্স মিনিস্টার। অর্থমন্ত্রী কে ছিল? ফাইন্যান্স মিনিস্টার। মনে নেই? আর কে সম্মুখম চেট্টি। চেট্টি মনে নেই? চেট্টি বলেছিলাম, ভুলে গেছো? আর কে সম্মুখম চেট্টি। হ্যাঁ স্যার বলেছিলেন। এগুলো মনে রাখতে হবে। প্রথম রেলওয়ে মিনিস্টার কে ছিল? রেলমন্ত্রী কে ছিল? মাথায় জন মাথাই, ভেরি গুড। জন মাথাই, ভেরি গুড। জন মাথাই প্রথম রেলওয়ে মিনিস্টার ছিল, ঠিক আছে। আর লেবার মিনিস্টার কে ছিল? শ্রম মন্ত্রী। তার মেয়ে আমাদের প্রথম মহিলা স্পিকার হয়েছে। এতটা হিন্ট দিলাম, বলো। জগজীবন রাম, ঠিক আছে, জগজীবন রাম। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, জগজীবন রাম ছিল। আর আমাদের মানে ডিফেন্স মিনিস্টার কে ছিল? বলদেব সিং। সর্দার বলদেব সিং। আমাদের ডিফেন্স মিনিস্টার ছিল সর্দার বলদেব সিং, ঠিক আছে, বলদেব সিং। তো এইভাবে প্রথম আমাদের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এবার আমরা যে যে মন্ত্রী বলছিলাম, আগের দিনই আমরা বলছিলাম যে মন্ত্রী কত ধরনের হয়ে থাকে। আমাদের যে মন্ত্রী হয়, মন্ত্রী কত ধরনের মন্ত্রী? মন্ত্রী আমাদের 3 ধরনের মন্ত্রী, ঠিক আছে। একটা হয় আমাদের বলেছিলাম পূর্ণমন্ত্রী, মানে যে একদম ফুল টার্মের মিনিস্টার থাকবে, পূর্ণমন্ত্রী, যেটাকে আমরা আজকের দিনে ভালো ভাষায় বলি ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেটটা কি সেটা আমি একটু পরে বলছি, ঠিক আছে। এদেরকে আমরা ক্যাবিনেট মন্ত্রী বলি বা পূর্ণমন্ত্রী বলি। এটা আমাদের প্রথম ধরনের মন্ত্রী। দ্বিতীয় মন্ত্রী হচ্ছে আমাদের রাষ্ট্রমন্ত্রী, যেগুলোকে স্টেট মিনিস্টার বলা হয়, রাষ্ট্রমন্ত্রী। আর তৃতীয় ধরনের মন্ত্রী কি হয়? সেগুলো হচ্ছে ডেপুটি মিনিস্টার, যেগুলোকে আমরা উপমন্ত্রী বলে থাকি। 3 ধরনের মন্ত্রী হয়, মিনিস্টার হয়, ঠিক আছে। 3 ধরনের মিনিস্টার আমাদের হয়ে থাকে। এবার এই যে আমাদের যে মন্ত্রিসভা গঠিত হয়, 72 জনের যে মন্ত্রী রয়েছে, যে মন্ত্রিসভা গঠিত হয়, সেই মন্ত্রিসভায় কারা থাকে, কারা গঠন করে? এই পূর্ণ মন্ত্রী যারা আছে, এরা কিন্তু মিলে মন্ত্রিসভা গঠন করে। এই যে কাউন্সিল অফ মিনিস্টার, যে মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা বলছি, এই মন্ত্রিসভা গঠন কিন্তু এই যে 72 জনের হিসাব দিয়েছি, তারা কিন্তু পূর্ণমন্ত্রী, এই কাউন্সিল, এরাই কিন্তু মন্ত্রিসভা গঠন করে। কি বলছি বুঝতে পারছো? এদেরকে দিয়েই মন্ত্রিসভা গঠিত হয়। বাকি যে রাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী রয়েছে, এরা কিন্তু মন্ত্রিসভার অংশ নয়,
এরা কিন্তু হেল্প করার জন্য থাকে। মানে এই যে রাষ্ট্রমন্ত্রী থাকে, এরা কি করে? স্টেট মিনিস্টার, এরা কি করে? পূর্ণমন্ত্রীদেরকে সাহায্য করে। উপমন্ত্রীরা কি করে? পূর্ণমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রীদেরকে সাহায্য করে। ঠিক আছে, এইভাবে এদেরকে ভাগ করে দেওয়া আছে। রাষ্ট্রমন্ত্রীকে বলে মিনিস্টার অফ স্টেট, আর উপমন্ত্রীকে হচ্ছে ডেপুটি মিনিস্টার বলা হয়। ডেপুটি, ঠিক আছে, মিনিস্টার অফ স্টেট। ওকে, তো যাই হোক, এবার এবার আমি যে কথাটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে ক্যাবিনেট কথা। এই যে ক্যাবিনেট, ঠিক আছে, এই ক্যাবিনেট বলতে আমরা কি বুঝি? ক্যাবিনেট কিন্তু মাথায় রাখবে, ক্যাবিনেট বলে কিন্তু সংবিধানে কোনো কথা ছিল না যে বলবে যেমন প্রধানমন্ত্রী বলে একটা কথা ছিল। ক্যাবিনেট কথাটা কিন্তু কখনোই মূল সংবিধানে ছিল না। তাহলে ক্যাবিনেট কথাটা যুক্ত করা হয়েছিল পরে। তাহলে কোশ্চেন আসবে, ক্যাবিনেট কথা যুক্ত করা হয় কোন সংশোধনের মাধ্যমে? কে বলতে পারবে ক্যাবিনেট কথাটা যুক্ত করা হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে? এটা হবে 44তম সংশোধন। কত সালে হয়েছিল বাবা 44তম সংশোধন? 1974 1974, 78। ঠিক আছে, কে করেছিল? প্রাইম মিনিস্টার মোরারজি দেসাই। ঠিক আছে, এবার যদি একটা প্রশ্ন করে যে ক্যাবিনেট কথাটা যুক্ত করা হয়েছিল, এই অ্যামেন্ডমেন্ট তো বুঝলাম, কিন্তু আর্টিকেল কততম ধারাতে এইটা বলা হয়েছে? আর্টিকেল মাথায় রাখবে, এটা যুক্ত করা হয়েছে আর্টিকেল 352, যার মাধ্যমে আমরা যে ন্যাশনাল ইমার্জেন্সি ইস্যু করা হয়, সে আর্টিকেল 352-র মধ্যে ক্যাবিনেট টার্মটাকে যুক্ত করা হয়েছে। এটা মাথায় রাখবে। ওকে, এবার এখানে কিছু জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এই যে ক্যাবিনেট গঠন করা হয়, এই যে ক্যাবিনেট কথাটা আমরা বলছি, যে ক্যাবিনেট ব্যাপারটা আমাদের রয়েছে, এই যে ক্যাবিনেট কথাটা, ক্যাবিনেট যে রয়েছে, এটা কিন্তু সব সময় যে এখন বলবে এখন তাহলে ক্যাবিনেট আছে, এখন কিন্তু ক্যাবিনেট নেই। 2019 থেকে 24 পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার বলতো যে ক্যাবিনেট মিনিস্টার। তুমি 2024-এ কি পেয়েছো ক্যাবিনেট মিনিস্টার? হয়নি। এখন কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হবে না। কেন? কারণ ক্যাবিনেট মিনিস্টার হতে গেলে কি হতে হবে? সংখ্যা গরিষ্ঠ সরকার গঠন করতে হবে। ভালো করে বোঝো, সংখ্যা গরিষ্ঠ সরকার মানে মেজরিটি গভর্নমেন্ট যদি গঠন হয়, ঠিক আছে, তখনই ক্যাবিনেট গঠন করা সম্ভব। নাহলে যে জোট সরকার হলো, সেখানে কিন্তু কোনো ক্যাবিনেট মিনিস্টার হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখ। এবার সমর্থন পেলে ক্যাবিনেট হতে পারে, যে সেই ক্যাবিনেটটাকে আমরা সেই সেন্সে ক্যাবিনেট আমরা বলতে পারবো না, মন্ত্রী পরিষদ দিয়েই আমাদের চালিয়ে দিতে হবে। ওকে, এটা মাথায় রাখ। এবার কোশ্চেন আছে যে ক্যাবিনেটে যে হয় এর মিটিং হবে, প্রত্যেকের একটা মিটিং হবে। এই মিটিং করাটা বাধ্যতামূলক। ক্যাবিনেট যে মিটিং হয় এবং সেই মিটিং এ প্রেজেন্ট থাকা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু সপ্তাহে একদিন হতেই হবে। ঠিক আছে, সপ্তাহে একদিন ক্যাবিনেট মিটিং হওয়া বাধ্যতামূলক। এবার প্রশ্ন আসবে, তাহলে ক্যাবিনেট মিটিং, ক্যাবিনেট মন্ত্রী কতজন হয়, বা সবাইকে কি তাহলে আসতে হয়? না, ক্যাবিনেট মন্ত্রীর যে সংখ্যা কতজন হয়, যাদের কাছে গুরুত্বপূর্ণ দপ্তর থাকে, এটা 15 থেকে 20 জন মিনিস্টার, মানে যত মন্ত্রী আছে 72 জন, তার মধ্যে থেকে 15 বা 20 জন যাদের গুরুত্বপূর্ণ দপ্তর ভাগ করা আছে, তাদেরকে নিয়ে। এবার অনেক এরকম হতে পারে যে মন্ত্রী নয় কিন্তু তারা ক্যাবিনেটের অংশ, এরকমও হতে পারে, মানে তারা কোনো মিনিস্টার নয় তবুও তারা ক্যাবিনেটের সদস্য হতে পারে। ঠিক আছে, এরকম জিনিস সম্ভব। এবার কারণ এখানে মিটিং হয়, ভোট টোটের তো কোনো ব্যাপার নয়, সেই জন্য এটা কোনো ফর্মাল বডি নয়, ক্যাবিনেট কোনো ফর্মাল বডি নয়। মাথায় রাখবে, এটা কোনো ফর্মাল বডি নয়, এই কারণে এটা গঠন করা যেতেই পারে। এবার এই যে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। ঠিক আছে, একটা কথা আছে কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট বলতে কি, এটাও কোনো রকম সাংবিধানিক বডি নয়। এটা প্রথমবার ব্যবহার করেছিল কি, বা এটা পপুলার হয়েছিল কার জন্য? ইন্দিরা গান্ধীর জন্য। ঠিক আছে, কারণ ইন্দিরা গান্ধী কি করতো, তার যা মনে হতো সে তাই করতো। সে তার যে ছেলে সঞ্জয় গান্ধী, রাহুল গান্ধী নয়, সঞ্জয় গান্ধী যে ছিল, তো সঞ্জয় গান্ধীর সঙ্গেই বেসিক্যালি সমস্ত আলোচনার মাধ্যমে সমস্ত কাজ করতো। এই জন্য কিচেন ক্যাবিনেট কথাটা প্রথমবার ইন্দিরা গান্ধী ব্যবহার করেছে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী প্রথম এই কথাটা বলেছে। আর ক্যাবিনেট কি করে? সমস্ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ক্যাবিনেট সবসময় নির্ধারণ করে।
ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, যে এই তো মন্ত্রী আছে, বিভিন্ন পূর্ণমন্ত্রী, এ মন্ত্রী, সমস্ত মন্ত্রী টন্ত্রী আছে, বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী গঠন হয়েছে, পূর্ণমন্ত্রী বলো, রাষ্ট্রমন্ত্রী বলো, বা যে কোনো উপমন্ত্রী বলো, মন্ত্রিসভা গঠন হয়েছে, মন্ত্রী হয়েছে। এবার আমরা পড়েছি মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করা যায়, বা তাদেরকে মানে পদ থেকে সরানোও যায়, অথবা তারা নিজে চাইলেও রিজাইন করতে পারে। এবার আমাদের একটা জিকের প্রশ্ন আছে, কি যে প্রথম কোন মন্ত্রী পদত্যাগ করেছিল? প্রথম মন্ত্রী যিনি পদত্যাগ করেন সে কে? কে বলতে পারবে? আমাদের মন্ত্রিসভা থেকে প্রথম কোন মন্ত্রী পদত্যাগ করেন? জিকের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পারবে বলতে? তার কথা একটু আগে তোমরা বলছিলে, 1953 সালে কে? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, বি আর আম্বেদকর প্রথম মন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন 1953। কেন করেছিলেন? জওয়াহরলাল নেহরু একটা বিল পাস করতে চেয়েছিল এবং সেটা পরে পাস হয়ে গেছে, কিন্তু এই বিল নিয়ে মন্ত্রী, ল মিনিস্টার, তিনি এটা বিরোধিতা করেছিলেন এবং তিনি না শোনার জন্য পদত্যাগ করেন। সেটা কি ছিল? সেটা ছিল হিন্দু কোড বিল। ঠিক আছে, হিন্দু কোড বিল। দেখবে যত নিয়ম সব হিন্দুদের উপরে অ্যাপ্লিকেবল এই হিন্দু কোড বিলের জন্য। মুসলিমদের উপর, খ্রিস্টানদের উপরে কোনো বিল চলে না, সবকিছু কন্ট্রোল গভর্নমেন্ট করতে পারে হিন্দু কোড বিলের জন্য। ঠিক আছে, কোডিফাই করা হয়েছে। তো যাই হোক, প্রথম মন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন হচ্ছে বি আর আম্বেদকর। আচ্ছা, এরপরে যদি বলবে স্যার অপশনে, হয়তো এবার আমরা তো জেনে যাচ্ছি বি আর আম্বেদকর, অপশনে বি আর আম্বেদকর দিল না, তাহলে নিশ্চয়ই সেকেন্ডটা আমাদের জেনে রাখা দরকার। সেকেন্ডটা হচ্ছে 1956, 1956 সালে কে? সি ডি দেশমুখ। নাম শুনেছ সি ডি দেশমুখের নাম? রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিল। ঠিক আছে, তো তিনি প্রথমবার হচ্ছে, তিনি গভর্নরের পরে আমাদের অর্থমন্ত্রীও তিনি ছিলেন। তিনি প্রথম মানে 1956 সালে পদত্যাগ করেছিলেন। কি নিয়ে? আমাদের যে রাজ্য পুনর্গঠন বিল ছিল, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, সেই রাজ্য পুনর্গঠন বিল নিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। তাহলে আম্বেদকর যদি না থাকে, আমরা সি ডি দেশমুখের নাম আমরা বলতে পারবো। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। হয়েছে? হলে বলবে। হয়েছে? এগো তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্রথম মিনিস্টার হিসেবে ডক্টর বি আর আম্বেদকর। আম্বেদকর যদি অপশনে না থাকে, তাহলে আমরা সি ডি দেশমুখ করবো। ঠিক আছে, দুটো আমি এই জন্য বলে দিই। আচ্ছা, এবার নেক্সট। এবার দেখো, আমরা একটু আগে পড়েছিলাম ক্যাবিনেটের সচিবালয়, যেটা প্রাইম মিনিস্টার অফিস, আগে সচিবালয় ছিল, তারপরে পিএমও অফিস আমাদের হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে একটা কথা, যে সচিবালয় মানেটা কি? সচিবালয় মানে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, সচিব যুক্ত আলয়, তাহলে এখানে কথাটা আসছে সচিব। আর কথাটা হচ্ছে সচিব কি করে, কেন সচিব অ্যাপয়েন্ট করা রয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে যে এই যে সচিবালয়ের যে কনসেপ্ট, এটা কোথা থেকে এসেছে? এটা আমাদের এসেছে ইংল্যান্ড থেকে, কারণ আমাদের যে সংবিধানের ব্যবস্থা সেটা ম্যাক্সিমাম বা বেশিরভাগই ব্রিটেনের দ্বারাই হয়। এই জন্য এই যে ইংল্যান্ড থেকে আমরা এই ধারণা পেয়েছি। ঠিক আছে, ইংল্যান্ড থেকে প্রাপ্ত ধারণা, যেখানে আমরা এটা সম্পর্কে পেয়েছি
সচিবের প্রয়োজনীয়তাটা কি? আচ্ছা, প্রথমে একটু জানি যে সচিব যে হয় সেটা কে হতে পারে, কে হয়? সচিব হতে গেলে তাকে হতে হবে আমাদের, সচিবরা হয় কি আমাদের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। এরা হয় সর্বোচ্চ প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। ঠিক আছে, অর্থাৎ এটা হতে গেলে কোনো সচিবকে অবশ্যই আইএএস পরীক্ষায় পাস করতে হবে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যে আইএএস পরীক্ষা হয়, সেই আইএএস পরীক্ষা যদি পাস করো, গভর্নমেন্ট জব আইএএস পাস করতে হবে। ইউপিএসসির মাধ্যমে হয়ে থাকে আইএএস। তো যাই হোক, তো আইএএস তুমি যদি পাস করো তাহলে তুমি কোনো না কোনো জায়গার সচিবালয়ে তুমি চান্স পাও। ঠিক আছে, তো এই কারণে এবার এই সচিবের প্রয়োজনীয়তা কি, কারণ আমাদের দেখো যে মিনিস্টার বা মন্ত্রীরা রয়েছে, বা যে প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, বা মন্ত্রী বলো, যেই বলো, ঠিক আছে, এদের শিক্ষাগত যোগ্যতা কিছুই নয়। ঠিক আছে, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। ফলে যে কোনো ধরনের পলিসি নির্ধারণ করতে গেলে একটা তো প্রসিডিওর জানতে হবে। সেই কারণে এই মন্ত্রীরা যেহেতু যেহেতু এনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, ঠিক আছে, যেহেতু এনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সেই কারণে এদের কাজ করার জন্য কি করা হয়, সচিবদেরকে অ্যাপয়েন্ট করা হয়। এদের কাজের জন্য এই জন্য সচিব নিয়োগ করা হয়, যে এদের কাজ সচিব। এবার দেখো, প্রথমবার নরেন্দ্র মোদী কি করেছেন, যে যারা এরকম সচিবের কাজ করেছে তারা দেখো মন্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বড় এলিজিবল হতে পারে। তাহলে সেই হিসাবে তিনি অ্যাপয়েন্ট করেছেন আমাদের কাকে, এস জয়শঙ্করকে, যিনি প্রথমে সচিব ছিলেন, এখন মিনিস্টার হয়ে গেছে, এস জয়শঙ্কর। তাহলে যে সচিব সে অ্যাকচুয়ালি মন্ত্রীর যে বড় কাজ সে করতে পারে। ঠিক আছে, এই জন্য এস জয়শঙ্কর সবচেয়ে বড় মানে প্রথমবার এরকম কাউকে করা হয়েছে, এস জয়শঙ্করকে সচিব থেকে মন্ত্রী। জেনারেলি সচিবালয় থেকে মন্ত্রী কাউকে করা হয় না, কারণ যারা সচিব হয় তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, আর মন্ত্রীদের তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। ঠিক আছে, তো এবার একটা প্রশ্ন আছে, প্রশ্ন আছে যে ভারতে, ঠিক আছে, ভারতে প্রথম যে সচিব, যে প্রথম সচিব আছে, এই সচিব পদটা প্রথম গুরুত্ব পেয়েছিল কবে? যে আমাদের যেটা সচিবের দরকার, এই সচিব পদের গুরুত্ব, সচিব পদের গুরুত্ব প্রথম কবে পাওয়া যায়? সচিব পদের গুরুত্ব প্রথম পাওয়া গেছিল 1942 সালে। ভারত তখন স্বাধীন হয়নি। তখন একজন আমাদের বিখ্যাত ব্যক্তি ছিল, তার নাম হয়তো তোমরা শুনেছো কিনা জানি না, যেটা আমাদের গণপরিষদের সদস্য ছিল, সেটা হচ্ছে গোপালাস্বামী আয়েঙ্গার। নামটা শুনেছো, মনে পড়ছে? গোপালাস্বামী আয়েঙ্গার। হ্যাঁ স্যার, নাম শুনেছি। তো এই গোপালাস্বামী আয়েঙ্গার, ঠিক আছে, তিনি প্রথম তার রিপোর্ট সাবমিট করেছিলেন। তার রিপোর্টের ভিত্তিতে প্রথম 1942 সালে ব্রিটিশ সরকার প্রথম সচিব পদের গুরুত্ব বুঝতে পারে। এরপরে যখন ভারত স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার পরে যখন আমাদের সংবিধান কার্যকরী করা হয়, সংবিধান কার্যকরীর সাথে সাথে 1950 সালে 1950 সালে সংবিধানের সাথে সাথে আমাদের সচিব পদ সৃষ্টি হয়। যেরকম রাষ্ট্রপতি পদ সৃষ্টি হয়েছিল 1950 সালে, 24শে জানুয়ারি আমরা পড়েছি, এরকম সচিব পদ সৃষ্টি হয়েছিল 1950 সালে সংবিধান কার্যকরী হওয়ার পরে। এবার প্রথম আসে, এবার জিকের আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে বাবা আমাদের প্রথম সচিব কে ছিল? আমাদের অবশ্যই কোশ্চেন আসবে, তাহলে আমাদের যে প্রথম সচিব কে ছিল, ভারতের প্রথম সচিব কে ছিল, কে বলতে পারবে? তার নাম ছিল এন আর পিল্লাই। ঠিক আছে, তার নাম ছিল এন আর পিল্লাই। পিল্লাই মনে রাখলেই হবে, তিনি ছিলেন ভারতের প্রথম সচিব। ওকে, বলো। তাহলে আইএস। হ্যাঁ, অবশ্যই আইএস। আইএস না হলে কাউকে বাবা সচিব অ্যাপয়েন্টই করা হবে না। আইএস পাস করতে হবে, তাহলেই তুমি সচিব। মিনিমাম যোগ্যতা মানে আইএস পাস করলেই সচিব হয়ে যাবে এরকম ব্যাপার না, আইএস পাস করে তুমি জবও করতে পারো।
এবার তার মধ্যে যারা পপুলার হবে, মনে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দেখতে পারে, তখন তাকে সচিব করা হবে। সব আইএএস মানে সব সচিব না, কিন্তু সব সচিব মানে সব আইএএস। সব খারি খারাপ পড়েছিলে সেরকম ব্যাপার। যেমন তুমি প্রাইমারি টেট দিতে গেলে তোমাকে ডিএলএড লাগবে, কিন্তু তুমি ডিএলএড করলে কি প্রাইমারি টেটের চাকরি পেয়ে যাবে? নিশ্চয়ই পাবে না। বা বিএড করলে কি তুমি এসএলএসটি হয়ে যাবে তোমাদের? ব্যাপারটা সেরকম। কিন্তু তুমি যদি বিএড করো, তুমি এসএলএসটি তে বসার যোগ্যতা অর্জন করতে পারো। বা গ্রাজুয়েশন পাস করলে কি তুমি ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে? নিশ্চয়ই না। গ্রাজুয়েশন পাস করলে তুমি ডব্লিউবিসিএস পরীক্ষায় বসতে পারবে। যেরকম আইএএস হলে তুমি সচিব হওয়ার যোগ্যতা হলে, কিন্তু আইএএস মানেই যে সচিব হবে সেরকম ব্যাপার। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এগোচ্ছি তাহলে, ক্লিয়ার হলে বলো এগোবো। এগোচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ, এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে সচিব যে রয়েছে, ভালো কথা, সচিব আমাদের খুব ভালো কাজ করে, কিন্তু সচিবের পরে আমাদের একটা জিনিস আছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে সচিবরা কাজ করবে তার জন্য দরকার ক্যাবিনেট কমিটি। ঠিক আছে, ক্যাবিনেট কমিটি, বা যেটাকে আমরা একটু ভালোবাসায় সংসদীয় কমিটিও বলতে পারি, ক্যাবিনেট কমিটি। এই কমিটি হওয়াটা খুব দরকার, কারণ দেখো পুজো কমিটি হয়, ঠিক আছে, যে কোনো জিনিসের কমিটি যদি না হয় বাবু, কাজকর্ম হবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে ক্যাবিনেট যারা রয়েছে তাদের উপরে হিউজ রেসপন্সিবিলিটি থাকে। দেখো কোনো কাজই থাকে না, কিন্তু কথাটা বলতে হবে তো, যে আমাদের ক্যাবিনেটের উপর প্রচুর চাপ থাকে। তো সেই ক্যাবিনেটের চাপকে হ্রাস করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। যদি কোশ্চেন আসে বলবে যে ক্যাবিনেটের কার্যভার কম করার জন্য, ক্যাবিনেটের কার্যভার কম করার জন্য, কম করার জন্য এই সব কমিটি গঠন করা হয়। ঠিক আছে, যাই হোক, সে তো বলতে হবে কথার কথা। কিন্তু এই কারণে কমিটি, এরা কি করে, এই সব কমিটি গঠন করায় বিভিন্ন বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে গঠন করা। মনে রাখবে এই যে ক্যাবিনেট কমিটি, এই যে আমরা এখানে পড়ছি ক্যাবিনেট কমিটি সম্পর্কে, এই ক্যাবিনেট কমিটির যে উল্লেখ, ঠিক আছে, এই যে কমিটির উল্লেখ, এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়, যে সংবিধানে কিন্তু এর কোনো উল্লেখ নেই ক্যাবিনেট কমিটি থাকবে, এর কোনো উল্লেখ নেই। তো অবভিয়াসলি এটা আমাদের একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, মানে সংবিধান বহির্ভূত বডি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, সংবিধান বহির্ভূত একটা বডি। ঠিক আছে, এবার এই যে কমিটি গুলা হয় এগুলো দু ধরনের, সেটা আমরা আগেও জানি যে বিভিন্ন কমিটি যদি হয় সেগুলো দু ধরনের। একটাকে আমরা বলবো স্থায়ী কমিটি, মানে যেগুলো সবসময় থাকবে। আর একটা হয় অস্থায়ী কমিটি, যেটাকে আমরা অ্যাড হক কমিটি আমরা বলে থাকি। যেমন এই যে পুজোর সময় যে কমিটি গঠন হয়, পূজার পরে কি তার কোনো অস্তিত্ব থাকে? থাকে না। কিন্তু আবার দেখবে বিভিন্ন জায়গায় কমিটি থাকে, সেই কমিটি, তাহলে যেগুলো স্থায়ী কমিটি হয় সেগুলোকে আমরা বলি স্ট্যান্ডিং কমিটি, যেগুলো দাঁড়িয়ে আছে। আর যেগুলো হচ্ছে টেম্পোরারি হয় সেগুলোকে আমরা বলি অ্যাড হক কমিটি। আচ্ছা, তো এরকম আমাদের স্থায়ী কমিটি কিছু থাকে, অ্যাড হক কমিটি। স্থায়ী কমিটি কিছুদিন পরে ভেঙে দেওয়া হয়, সরি, অস্থায়ী কমিটি কিছুদিন পরে ভেঙে দেওয়া হয়, স্থায়ী কমিটি কি হয়, সব সময় থাকে। ঠিক আছে, এদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে এরকম ক্যাবিনেটের মধ্যে কিছু কিছু ক্যাবিনেট কমিটি আছে যারা গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমিটি, অ্যাপয়েন্টমেন্ট মানে যারা নিয়োগ করবে, অ্যাপয়েন্টমেন্ট কমিটি, অ্যাপয়েন্টমেন্ট কমিটি। এবার কমিটির জন্য আমি সিও এম ডট 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 লিখে দিচ্ছি, ঠিক আছে, আর পুরোটা লিখবো না, তোমরা পুরোটা লিখবে, তাহলে পরে গন্ডগোলে করবে। যাই হোক, তো অ্যাপয়েন্টমেন্ট কমিটির একজন হেড থাকবে। হেড কে? আমাদের প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হেড থাকে, অর্থাৎ এই যে পোর্টফোলিও, কাকে কাকে কি দপ্তর দেয়া হবে সেগুলো প্রাইম মিনিস্টার বলে দেবে। অ্যাপয়েন্টমেন্ট কে করবে? রাষ্ট্রপতি করবে অবশ্যই, কিন্তু এই কমিটির হেড কে হবে? প্রাইম মিনিস্টার হবে। এরা কি করবে? এরা বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে সবাইকে নিয়োগের জন্য কাজ করবে, যে বিভিন্ন জায়গায় কোন জায়গায় কাকে প্লেস করা হবে, ঠিক আছে, সমস্ত জায়গার সমস্ত ক্ষেত্রেও, সমস্ত সরকারি ক্ষেত্রে নিয়োগ,
সরকারি ক্ষেত্র মানে শুধু মন্ত্রী নয়, আমাদের ধরো এলআইসি, ঠিক আছে, তারপর ধরো এসবিআই, আরবিআই, সমস্ত সরকারি ক্ষেত্রে নিয়োগ এই অ্যাপয়েন্টমেন্ট কমিটির থ্রু দিয়ে যাবে, ঠিক আছে, মানে প্রাইম মিনিস্টার এগুলোকে দেখবে। এটা আমাদের প্রথম ইম্পর্টেন্ট কমিটি, ঠিক আছে। সেকেন্ড কমিটি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমাদের কমিটি কি? কমিটি অন, যেটা হচ্ছে অ্যাকোমোডেশন কমিটি। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে কি? কোন জায়গায় কাকে রাখা হবে, মানে স্থান দেওয়া হবে, মানে কি এরকম নয় যে কোন মন্ত্রীকে কাকে দেওয়া হবে সেরকম নয়। এটা মানে হচ্ছে যে যে সমস্ত সরকারি বাসভবন রয়েছে, সরকারি যে বাসস্থান রয়েছে, তো সরকারি বাসস্থান রয়েছে, সেই সরকারি বাসস্থানের যে বন্টন, কাকে কতটা জায়গা দিবে, কোন মিনিস্টারকে কোন বাংলো দেওয়া হবে, সেগুলোকে বন্টন করা আর এগুলোকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ এবং নিয়ম, যে তুমি এই করতে পারবে না, এই ব্যাপার সেই ব্যাপার যে নিয়ম থাকে, এগুলো অ্যাপয়েন্টমেন্ট কমিটি সেগুলো দেখবে। এর যে হেড, সে কি হয়? এটা যে কোনো মিনিস্টার হতে পারে, যে কোনো ক্যাবিনেট মিনিস্টার হতে পারে। এটা প্রাইম মিনিস্টার হবে এরকম কোনো ব্যাপার নেই। অ্যাপয়েন্টমেন্টে প্রাইম মিনিস্টার হেড, এটা যে কোনো এনি ক্যাবিনেট মিনিস্টার হতে পারে। তবে জেনারেলি এটা কি হয়, মানে সাধারণত এখানে কাকে রাখা হয়? জেনারেলি হোম মিনিস্টার থাকে, ঠিক আছে। মানে আমাদের যে অমিত শাহ যে রয়েছে, তিনি আমাদের বর্তমানে ক্যাবিনেট আমাদের হচ্ছে অ্যাকোমোডেশন মিনিস্টার রয়েছে। জেনারেলি হোম মিনিস্টার থাকে, তবে যে কোনো মিনিস্টারকে করা যেতে পারে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, যে যেরকম পারে করতে পারে। প্রাইম মিনিস্টার নিজে চাইলেও হতে পারে, এটাও কোনো অসুবিধা নেই। নেক্সট ইম্পর্টেন্ট থার্ড কমিটি আমাদের কি? নেক্সট হচ্ছে আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্স। আমাদের যে অর্থনৈতিক যে নীতি থাকে, ইকোনমিক অ্যাফেয়ার্স এর কমিটি, ঠিক আছে। এর হেড কে হয়? এর হেড কিন্তু অর্থমন্ত্রী হয় না, এটা আমরা ভুল করে দিতে পারি। ইকোনমিক অ্যাফেয়ার্স এর হেড কি হবে না? অর্থমন্ত্রী না, এরও হেড হয় কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার, ঠিক আছে। অর্থমন্ত্রী শুধুমাত্র কিন্তু বাজেট পেশ করা, নীতি এইসবের হেড থাকে। ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থনৈতিক, এরও কিন্তু এই কমিটি কি করে? এই কমিটির কাজ হচ্ছে আমাদের যে সরকারের আর্থিক নীতি, গভর্নমেন্টের যে বিভিন্ন মানে ফাইন্যান্সিয়াল পলিসি থাকে, সেই আর্থিক নীতির সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত গ্রহণ করে। এখন নীতি আয়োগ নীতি নির্ধারণ করবে, কিন্তু এগুলোকে অ্যাপ্রুভ করবে বা সিদ্ধান্ত নেবে কে? আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্স। মানে এর সাথে সাথে অর্থনৈতিক নীতি এবং এর সাথে সাথে আমাদের যে কৃষি ক্ষেত্রে, কৃষিতে কোনো নিয়ম, মানে কোনো যদি ডিসিশন নিতে হয়, বা শিল্পের ক্ষেত্রে কোনো ডিসিশন যদি নিতে হয়, সে সব কিন্তু ইকোনমিক অ্যাফেয়ার্স থেকেই হয়ে থাকে। কৃষি সংক্রান্ত আলোচনা, শিল্প সংক্রান্ত আলোচনা, সব কিন্তু ইকোনমিক অ্যাফেয়ার্স এর মাধ্যমেই, ডিপার্টমেন্টের মাধ্যমে হয়ে থাকে। ফোর্থ মিনিস্টার আমাদের কি? ক্যাবিনেট মিনিস্টার অন ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে যে রাজনৈতিক যে নির্ধারণ, এটারও আমাদের হেড হয় কি? প্রাইম মিনিস্টার। এটাও আমাদের হেড হয় প্রাইম মিনিস্টার, হেড হয়ে থাকে। তাহলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে কি? রাজনৈতিক নীতি নির্ধারণ, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হবে? এখানে হবে যে বিভিন্ন কেন্দ্রের সঙ্গে যে রাজ্যের সম্পর্ক, এই যে পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক, বা আমাদের হচ্ছে মহারাষ্ট্রের সাথে সম্পর্ক, তো কেন্দ্র রাজ্য সম্পর্কের যে সম্পর্কের যে সমস্যা হয়, ঠিক আছে, সেই সমস্যার সমাধান পলিটিক্যাল অ্যাফেয়ার্স যে কমিটি সেটা করবে। এছাড়া শুধু কেন্দ্র রাজ্য নয়, আমাদের যে দেশের আভ্যন্তরীণ, দেশের মধ্যে আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে নিরাপত্তা, যে পাকিস্তান কিছু করে দিল বা অ্যাটাক করতে পারে, যাই হোক, তো আভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তা, ঠিক আছে, বৈদেশিক নিরাপত্তা, মানে এগুলো আমাদের দেখার জন্য আইএসআই এরা প্রত্যেকেই আছে, ঠিক আছে। কিন্তু এরা কি করে, যে আমাদের যে আহ, আভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তার সঙ্গে যেসব জিনিস হচ্ছে জড়িত রয়েছে, ঠিক আছে, নিরাপত্তা, সে মানে কোনো হয়তো এরকম হতে পারে যে কোনো পলিটিক্যাল পার্টি, সে হয়তো বিদেশের, তারপরে ধরো আজকে আমরা যদি কোনো একটা পার্টি ভাবি, XYZ পার্টি মনে করি, সেই পার্টি কোনো বিদেশি কোনো এর সাথে কোনো করছে,
যার কারণে ভারতে আনরেস্ট, যেমন হচ্ছে পিএফআই, ঠিক আছে, এরকম কিছু অর্গানাইজেশন আছে তারা করে। তো সেইগুলো আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখবে এবং তাদেরকে যে নিউট্রালাইজ করার চেষ্টা করবে যাতে তারা এইসব কিছু করতে না পারে। ঠিক আছে, নাম্বার 5 যেটা আমাদের হচ্ছে ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মানে সংসদীয় যে ব্যাপার স্যাপার রয়েছে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর হেড কে হয়ে থাকে? পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর হেড হয়ে থাকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কে আছে? ডিফেন্স মিনিস্টার। কে রয়েছে আমাদের ডিফেন্স মিনিস্টার? রাজনাথ সিং তো রাজনাথ সিং। অবশ্যই রাজনাথ সিং রয়েছে। তাহলে এই রাজনাথ সিং হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর মন্ত্রী। এই জন্য দেখবে পার্লামেন্টে যদি কোনো কিছু কেউ করে থাকে, কিছুদিন আগে একটা ঘটনা আছে, অগ্নিবীরের গল্প হয়েছিল, তোমরা মনে আছে অগ্নিবীর কথাটা জিনিসটা কি? হ্যাঁ স্যার, ওই তো অগ্নিবীরে সেনাবাহিনীর নিয়ে প্রায় কিছু, সরকারি। হ্যাঁ, অগ্নিবীরের ক্ষেত্রে কি হয়েছে, প্রথম একজন মানে প্রথম কোন অগ্নিবীরের সৈনিক সে মারা গেছে জম্মু কাশ্মীরে, ওই বোম করতে গিয়ে মারা গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে রাহুল গান্ধী দাবি করেছে যে সে মারা যাওয়ার পরে তাকে যে 1 কোটি মানে মারা গেলে 1 কোটি টাকা দেওয়ার কথা আছে, সেটা কিন্তু দেয়া হয়নি। তো সেখানে স্টেটমেন্টটা কে দিয়েছে? রাজনাথ সিং স্টেটমেন্ট দিয়েছে। দেখবে তোমরা যদি খেয়াল করে দেখো, স্টেটমেন্ট কিন্তু রাজনাথ সিং দিয়েছে। কেন? কারণ এটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। রাজনাথ সিং এখানে প্রতিরক্ষা মন্ত্রী, এবং এই সংক্রান্ত পার্লামেন্টারি কোনো অ্যাফেয়ার্স এর কোনো স্টেটমেন্ট যদি হয়, সেটা কিন্তু দেবে কে? আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, তাকে দিতে হবে। তিনি এর জন্য রেসপন্সিবল থাকবেন। ঠিক আছে, তো যাই হোক, ওই জন্য দেখবে কোনো সময় যদি যুদ্ধ ঘোষণা হয় বা কোনো কিছু হয়, যুদ্ধে ওই যে হেরে গেছিল, যে আমাদের মনে আছে যে 1962-তে যখন চায়নার সাথে হেরে যায়, রিজাইন কে করেছিল? প্রতিরক্ষা মন্ত্রী। ডিসিশন নেহেরু নিল, কিন্তু রিজাইন কে করলো? প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, তো যাই হোক, এগুলো আমাদের থাকে, এগুলো বলে লাভ নেই। তো এই এর কি কাজ কি থাকবে? সংসদের যে কার্যাবলী রয়েছে, পার্লামেন্টের যে কার্যাবলী রয়েছে, সে কার্যাবলীর হচ্ছে তত্ত্বাবধান করা। তত্ত্বাবধান, ঠিক আছে, এটা করা। আচ্ছা, এবার হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। আমাদের যে সিকিউরিটি, সিকিউরিটি মানে নিরাপত্তা কমিটি, সিকিউরিটি কমিটি রয়েছে, তার হেড কে হয়? তার হেড আমাদের প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এর হেড সিকিউরিটি কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। কি করে? আমাদের যে প্রতিরক্ষা সংক্রান্ত, ঠিক আছে, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, কিন্তু প্রতিরক্ষার বিষয়গুলো দেখাশোনার জন্য প্রাইম মিনিস্টার রয়েছে। মানে বুঝতে পারছি এমন কমপ্লিকেটেড করে রয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে কি করবে? যে আমাদের ইন্টারনাল আভ্যন্তরীণ নিরাপত্তা দেখবে, যে আমাদের দেশের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে কিনা। ঠিক আছে, আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের মধ্যে যদি কিছু গন্ডগোল হয়, সেগুলো এই সিকিউরিটি কমিটি দেখবে। আর আমাদের এর সাথে সাথে আমাদের যে প্রেজেন্টলি যে অ্যাটমিক যে ব্যাপার সেটা, ঠিক আছে, আণবিক যে শক্তি সংক্রান্ত, যে আমাদের যে অ্যাটমিক যে পাওয়ার, ওই যে হোমি ভাবা ছিল, ওই জন্য জওহরলাল নেহরুর কাছেই দেখবে যেত, কারণ সিকিউরিটি কমিটির হেড ছিল মানে আমাদের প্রাইম মিনিস্টার। ওই জন্য ডিসিশন প্রাইম মিনিস্টারকে নিতে হবে। ঠিক আছে, ব্যাস এই 6টাই করবে। এরকম আরো মিনিস্ট্রি রয়েছে, তবে এর মধ্যে এই 6টা মিনিস্ট্রি আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। ডান হলে বলবে। এত হয়ে গেছে। ওকে, এবার এখানে আমি একটা জিনিস একটু বলে দিই। এই যে কমিটিগুলো গঠন হয়, ঠিক আছে, এই কমিটিগুলো কিন্তু লোকসভা
রাজ্যসভা বিধানসভা, রাজ্য বিধানসভা আলাদা আলাদা কমিটি। মানে কমিটিগুলো কিন্তু একটা কমিটি সব জায়গায় কাজ করবে এরকম না। লোকসভার আলাদা কমিটি থাকবে, রাজ্যসভার ক্ষেত্রে আলাদা কমিটি থাকবে। মানে লোকসভাতেও স্থায়ী অস্থায়ী থাকবে, রাজ্যসভাতেও স্থায়ী অস্থায়ী থাকবে। আর বিভিন্ন রাজ্যের যে বিধানসভা, সেই বিধানসভাতেও কিন্তু আলাদা আলাদা কমিটি থাকবে। এটা মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? এরকম ডিফারেন্ট আলাদা আলাদা কমিটি এরকম গঠন করা হয়, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। হুম, লোকসভার আলাদা কমিটি, রাজ্যসভার আলাদা আলাদা কমিটি, বিধানসভার আলাদা কমিটি। এবার একটু বলে দিই, এই যে আমাদের যে প্রত্যেকটা লোকসভা, রাজ্যসভা, বিধানসভার যে স্থায়ী কমিটিগুলো রয়েছে, ঠিক আছে, এই যে স্থায়ী কমিটিগুলো রয়েছে, সেই স্থায়ী কমিটিগুলোর মধ্যে কতগুলো আছে আমি একটু পরে বলছি। সেই কমিটির কিছু টাইপ আছে। কত ধরনের স্থায়ী কমিটি হয়, টাইপ, সংখ্যা বলছি না, কত ধরন, টাইপ, কত ধরনের স্থায়ী কমিটি আমাদের হয়ে থাকে। নাম্বার ওয়ান, একটা হয় বিভাগীয় কমিটি। বিভাগীয় মানে যেটাকে আমরা বলবো ডিপার্টমেন্টাল। বিভিন্ন ডিপার্টমেন্ট যে হয়, সেই ডিপার্টমেন্টাল কমিটি। ঠিক আছে, ডিপার্টমেন্টাল কমিটি থাকে কিছু। কিছু কমিটি থাকে যেটা হচ্ছে অনুসন্ধান কমিটি। কোথায় কি গন্ডগোল হচ্ছে বা কোথায় কি সমস্যা, অনুসন্ধান। মানে যেটাকে বলবো ইনকোয়ারি কমিটি। এনকোয়ারি আলাদা জিনিস, ইনকোয়ারি আলাদা জিনিস, ঠিক আছে? ইনকোয়ারি আলাদা হয়, ইনকোয়ারি আলাদা হয়। বলবে স্যার বানান ভুল, নয়, ইনকোয়ারি আলাদা, ইনকোয়ারি আলাদা। তো যাই হোক, ই হলে আলাদা হয়, আই হলে আলাদা হয়। আচ্ছা, নাম্বার থ্রি কি হয়, অর্থ মানে আর্থিক কমিটি। মানে যেটা হচ্ছে ফাইন্যান্স কমিটি, যারা কি কোন ডিপার্টমেন্টে কত টাকা অ্যালট করা হচ্ছে সেগুলো দেখবে। নাম্বার ফোর, এটা হচ্ছে ডে টু ডে বিজনেস। মানে এটা হচ্ছে প্রতিদিনের সংসদের সংসদের প্রতিদিনের কার্যাবলী। এই যে সংসদে প্রত্যেকদিন কি হচ্ছে, কে কি বলছে, তার যে টোটাল, মনে রাখবে যা বলে তার কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তাদেরকে কিন্তু কপি পাঠাতে হয়, রেকর্ড রাখতে হয়, ঠিক আছে? পুরো সমস্ত জিনিস দেখে সংসদের প্রতিদিনের মধ্যে কাজে কি। যে আপডেট থাকে সেটা। একদম, প্রতিদিনের কাজে যে আপডেট থাকে সেগুলো কিন্তু ডিপার্টমেন্ট, এরকম কমিটি থাকে যারা কি করে এগুলোর হিসেব রাখে, ঠিক আছে? এইগুলো, এটাকে বলা হয় ডে টু ডে বিজনেস। হ্যাঁ, ডে টু ডে বিজনেস অফ দ্য হাউস। মানে ওই হাউসে যে যে কাজকর্ম হয়, মানে যে কাজকর্ম মানে যে যে কথা বলে বা যে যে বিল পেশ হলো বা কি হলো না হলো, তার একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা এ রাখতে হয়, ঠিক আছে? এটা আমাদের ফোর্থ। তারপর আমাদের ফিফথ কি রয়েছে, আমাদের রয়েছে বিভিন্ন ধরনের মানে সূক্ষ্ম বিশ্লেষণ, ঠিক আছে? সূক্ষ্ম বিশ্লেষণ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ কমিটি। মানে ইংলিশে বললে ভালো বুঝতে পারবে, যে স্ক্রুটিনি হয় না, স্ক্রুটিনি, স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল কমিটি। মানে যা যা হলো তার একদম খুঁটিয়ে খুঁটিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করা, কেন বললো, কি বললো, কতটা বললো, এক্সেট্রা এক্সেট্রা। 5 নাম্বার। আর লাস্ট 6 নাম্বার কমিটিকে, সেটা হচ্ছে পরিষেবা কমিটি। মানে যেটাকে বলবো সার্ভিস কমিটি, ঠিক আছে? সার্ভিস কমিটি। তাহলে 6 ধরনের কমিটি হয়। স্থায়ী কমিটি 6 টাইপের হয়। একটা হয় বিভাগীয় কমিটি, মানে যেটাকে আমরা বলবো ডিপার্টমেন্টাল কমিটি, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হয়। অনুসন্ধান কমিটি মানে এনকোয়ারি ডিপার্টমেন্ট, এনকোয়ারি কমিটি। ফাইন্যান্স কমিটি, ডে টু ডে বিজনেস কমিটি, স্ক্রুটিনি অ্যান্ড কন্ট্রোল, স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল কমিটি, আর হচ্ছে সার্ভিস কমিটি। বলো, ক্লিয়ার হলে বলবো। লোকসভাতে আলাদা থাকে, রাজ্যসভায় আলাদা থাকে, বিধানসভা আলাদা থাকে, কেউ কিন্তু এক নয়, প্রত্যেকে আলাদা আলাদা। এবারে আর্থিক কমিটির মধ্যে 3টা কমিটি আছে, ঠিক আছে? প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা নাম্বার অফ কমিটিজ রয়েছে, ঠিক আছে? 6টা কমিটি আছে সেরকম না, 6 ধরনের কমিটি আছে। আশা করি বোঝাতে পারছি তোমার। আচ্ছা, যদি লিখে রাখতে পারো, এই স্থায়ী আর্থিক কমিটি আছে 3টে,
ঠিক আছে। অনুসন্ধান কমিটি রয়েছে 3টে। তারপর আমাদের যে সূক্ষ্ম বিশ্লেষণ সংক্রান্ত কমিটি, 6টা রয়েছে, লাস্টে যোগ করবে। আর প্রতিদিনের কাজ এরকম হচ্ছে আমাদের 4টা কমিটি রয়েছে। তারপর হচ্ছে আমাদের যে পরিষেবা সংক্রান্ত কমিটি এরকম 4টা রয়েছে। আর হচ্ছে আমাদের বিভাগীয় ডিপার্টমেন্টাল কমিটি না, এটা তাহলে টোটাল হচ্ছে আমাদের লোকসভায়। আচ্ছা, এগুলো রয়েছে। ডিপার্টমেন্টাল কমিটি আলাদা করে কোনো সংখ্যা দেওয়া নেই। আচ্ছা, প্রত্যেকের অনুসন্ধান কমিটি 3টা, আর্থিক কমিটি 3টা, ডে টু ডে বিজনেসের জন্য 4টা কমিটি রয়েছে, সূক্ষ্ম এর জন্য 6টা কমিটি, পরিষেবার জন্য 4টে কমিটি রয়েছে। ঠিক আছে। তো এরকম লোকসভাতে আমাদের স্থায়ী কমিটি রয়েছে 16টা। 16টা লোকসভায় স্থায়ী কমিটি রয়েছে। স্থায়ী, অস্থায়ীর কথা আমরা বলতে পারবো না, কারণ অস্থায়ী যখন হয় হয়। লোকসভাতে এরকম 16টা স্থায়ী কমিটি রয়েছে। রাজ্যসভায় এরকম 8টা স্থায়ী কমিটি রয়েছে। ঠিক আছে। তার মানে টোটাল কত হলো? 8টা প্লাস 16টা, মানে টোটাল আমাদের 24টা কমিটি রয়েছে। ঠিক আছে। 24টা আমাদের এরকম কমিটি রয়েছে। এইগুলো যোগ করে তো 20টা হচ্ছে। এগুলো যোগ করে 20টা হচ্ছে। আর ডিপার্টমেন্টাল 4টা ধরো। ঠিক আছে। তো না, এটা এরকম ভাবে করা যাবে না। মানে হ্যাঁ, করতে পারো। 20টা হচ্ছে, আর বিভাগীয় 4টা ডিপার্টমেন্টাল কমিটি রাখতে পারো। এভাবে তো পার্টিকুলারলি ডিপার্টমেন্টালের ভাগ নেই, কিন্তু প্রত্যেকের বাকিগুলোর নাম আছে, কিন্তু ডিপার্টমেন্টালের ওইভাবে নাম নেই। কিন্তু টোটাল কমিটি এরকম আমাদের 24টা রয়েছে। ওকে, বলো, হলে বলবো। ডান। পার্লামেন্টারি গ্রুপটা বলবো, ফোরামটা। হ্যাঁ স্যার। তো বিধানসভার কমিটির ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা থাকে, কোনো কনফার্ম মানে সংখ্যা নয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে পার্লামেন্টারি গ্রুপ, মানে যেটাকে হচ্ছে পার্লামেন্টারি গ্রুপ বা ফোরাম বলা হয়। কি জিনিস পার্লামেন্টারি গ্রুপ বা ফোরাম? জিনিসটা কি? পার্লামেন্টারি গ্রুপ বা ফোরাম জিনিসটা কি? পার্লামেন্টারি গ্রুপ বা ফোরামটা হচ্ছে যে আমাদের, দেখো, এটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে এটাকে আমরা বলা হয় আইপিজি, মানে ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ। আইপিজি বলা হয়। ঠিক আছে। এটা কি? এই পার্লামেন্টারি গ্রুপটা কিন্তু কোনো সংবিধানের কোনো ব্যাপার নয় বা কোনো কনস্টিটিউশনাল বডি নয়। এটা হচ্ছে আমাদের একটা অটোনোমাস বডি, মানে যেটাকে আমরা বলি স্বশাসিত সংস্থা বলি না, সেই জন্য এটা হচ্ছে অটোনোমাস বডি। এটা হচ্ছে আমাদের স্বশাসিত সংস্থা, বা এটা একটা অটোনোমাস বডি। তাহলে এ কি করে? এই অটোনোমাস বডি বা পার্লামেন্টারি গ্রুপটা কেন রয়েছে বা কিসের জন্য? কোনো তো পারপাস থাকবে। এটা কি হয়, এই পার্লামেন্টারি গ্রুপরা, যেমন আমাদের ইন্ডিয়া, ভারতের সংসদ রয়েছে, ভারতের এমপি রয়েছে, যেমন ভারতের সংসদীয় সদস্য বা ভারতের এমপি রয়েছে, সেরকম আমাদের অন্যান্য দেশেও তো এমপি রয়েছে। অন্যান্য দেশেও এমপি রয়েছে, অন্যান্য দেশের পার্লামেন্ট রয়েছে, সেখানেও এমপি রয়েছে। অর্থাৎ ভারতের এমপির সাথে অন্যান্য দেশের যে এমপি, অন্যান্য দেশের যে সদস্য রয়েছে, তাদের মধ্যে একটা কি করা হবে, সুসম্পর্ক স্থাপন করার জন্য করা হচ্ছে। যে প্রত্যেক দেশের এমপি, মানে আমাদের সঙ্গে ইসরায়েল বলো বা আমরা হচ্ছে আমেরিকা বলো,
বা ব্রিটেন বলো, প্রত্যেক দেশের এমপি, ভারতের এমপির সঙ্গে অন্যান্য দেশের এমপি বা দেশের এমপি যারা রয়েছে তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় করার জন্য আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ গঠন করা হয়েছে। বলবে স্যার এটা কি তাহলে প্রথম প্রথম গঠন করা হয়েছে, হঠাৎ করে তৈরি করা হয়েছে? না, মনে রাখবে এটা কিন্তু ভারতের স্বাধীনতার আগে থেকেই তৈরি করা হয়েছে পার্লামেন্টারি গ্রুপ বা ফোরাম। কবে তৈরি করা হয়েছিল? 1949, ঠিক আছে। 1947-1949 সালে আমাদের যে গণপরিষদ ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ ছিল, সেই গণপরিষদই কিন্তু গঠন করেছিল পার্লামেন্টারি ফোরাম। যে না, এরকম প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেক দেশের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের পার্লামেন্টারি ফোরাম তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের গঠন করতে হবে আইপিজি, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ। এই আইপিজি ব্যবহার আমরা বিভিন্ন জায়গায় করব, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে হচ্ছে আমাদের কিছু জিনিস আমাদের প্রথমে একটু ক্লিয়ার করে নিতে হবে, তাহলে পরে আমাদের গন্ডগোল হবে। কি টার্ম হচ্ছে আইপিইউ, এটা কি? আইপিজি আমরা আলোচনা করলাম, এবং সিপিএ, তিনটে জিনিসের মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে, না হলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। আইপিইউ কি, আইপিজি কি, সিপিএ কি? কারণ এটা যদি না জানি তাহলে কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যাবে। প্রথমে দেখো আইপিজি, এটা আমরা আলোচনা করে নিয়েছি, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ, এটা নিয়ে আমরা আর বলার কিছু নেই। তাহলে আইপিইউ, এটার কথা হচ্ছে ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন, ভালো করে বুঝো, ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন, ঠিক আছে। বলছি জিনিসটা কি। আর সিপিএ কি? সিপিএ হচ্ছে কমনওয়েলথ, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। আর এটা আমরা বললাম ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ। দেখো, তাহলে আইপিজিটা আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। আইপিইউটা, আইপিইউটা হচ্ছে আমাদের, এবং আইপিইউটা মনে রাখবে এটা কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক সংস্থা, মানে কোনো দেশের ব্যাপার নয়। যেমন ইউনাইটেড নেশন রয়েছে, সেরকম আইপিইউ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। অর্থাৎ এখানে পৃথিবীতে যে সমস্ত দেশ রয়েছে, যেসব সার্বভৌম বা সভরিন কান্ট্রি রয়েছে, যেসব পৃথিবীতে যেসব সার্বভৌম দেশ রয়েছে, সভরিন দেশ রয়েছে, সেই দেশের পার্লামেন্ট, যতগুলো আমাদের সভরিন দেশ রয়েছে, সেই দেশের পার্লামেন্টের যে সদস্য রয়েছে তাদের নিয়ে গঠিত হয় আইপিইউ। তাহলে আইপিইউ তে বর্তমানে সদস্য কতজন? বলবে ইউনাইটেড নেশনে যতজন আছে তারা? না, আমাদের আইপিইউ তে বর্তমানে সার্বভৌম দেশ রয়েছে এইভাবে, সেটা হচ্ছে 178টা দেশ। এবার সার্বভৌম বেশি রয়েছে কিন্তু প্রত্যেক আইপিইউ এর মেম্বারশিপ নেয়নি। তাহলে এরকম 178টা দেশ দেশ রয়েছে এবং তাদের পার্লামেন্ট রয়েছে যারা আইপিইউর সাথে যুক্ত, ঠিক আছে। তো এটা কিন্তু কি প্রথম থেকে ছিল? না, এটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা আমাদের পরে এইগুলো, এই সংস্থা বা আইপিইউটাকে গঠন করা হয়েছে। কবে হয়েছে? এটা গঠন করা হয়েছে 1889, 1889 সালে, ঠিক আছে। তার মানে ভারত যে 1949 সালে যোগদান করেছিল, ভারতের কোনো আইডিয়া ছিল না, ভারত এর শুধু সদস্য পদ গ্রহণ করেছিল 1949-এ। আইপিইউ এর ইন্ডিয়ান, মানে আইপিজি গঠন করার পরে ভারত এর সদস্য নিয়েছিল, কিন্তু এটা গঠন হয়েছিল না 1889, 1889 সালে, ঠিক আছে। তাহলে এর একটা হেডকোয়ার্টার থাকা উচিত, হেডকোয়ার্টার না থাকলে তো হবে না। এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের জেনেভাতে, জেনেভা, যেটা আমাদের কোথায় অবস্থিত? কোন দেশে অবস্থিত বাবা জেনেভা? জানি না, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত, ঠিক আছে। এরা কি করবে? বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ আমি আলোচনা করে দিলাম যে এর মধ্যে সমস্ত ভারতীয়, মানে এটা কি হবে,
সমস্ত ভারতীয় ইন্ডিয়ান এমপিদের নিয়ে গঠন করা হবে। এর সদস্য হচ্ছে ইন্ডিয়ান এমপি। ঠিক আছে, এটা গঠন করা হলো 1949-এ, 1949 সালে গঠন করা হলো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। দেখো কমনওয়েলথ অ্যাসোসিয়েশন কি, যে এটা আমাদের গঠন করা হয়েছে কিন্তু এরকম প্রায় 180টা দেশ রয়েছে, এর যে সদস্য রয়েছে এরকম 180টা, অর্থাৎ আইপিও থেকে বেশি 180টার বেশি সংসদের সদস্য নিয়ে গঠন করা হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। এটা গঠন করা হয়েছিল কবে? 1993-তে, 1993 সালে। কমনওয়েলথ মানে কি, যে কমনওয়েলথ কান্ট্রিজ হয় ইন্ডিয়া, ইংল্যান্ড, এরা মানে সমান, যে যারা রয়েছে সমান তাদের উদ্দেশ্য, সেরকম কমনওয়েলথ কথাটা মানে প্রত্যেকের মানে উদ্দেশ্য একই, সবাই একই উদ্দেশ্য বা একই মানে টার্গেট নিয়ে এগোচ্ছে, তাদেরকে কমনওয়েলথ বলা। ঠিক আছে, তো এইগুলোকে নিয়ে কমনওয়েলথ সিপিএ গঠন করা হয়েছিল। 180টা দেশ মিলে 1993 সালে সিপিএ গঠন করা হয়েছে। তাহলে এর হেডকোয়ার্টারও রয়েছে, অবশ্যই এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের নিউ দিল্লিতে। ঠিক আছে, আমাদের সরি ভুল বললাম, এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের লন্ডনে। ঠিক আছে, লন্ডন, ইউনাইটেড কিংডম, ইউকে তে এর হেডকোয়ার্টার রয়েছে, সদর দপ্তর রয়েছে লন্ডন। বলো, এতটা লেখা হলে বলুন। তাহলে প্রত্যেকে ক্লিয়ার হলো যে আইপিইউ কি, আইপিজি কি, আর সিপিএ কি? তিনটার মধ্যে গুলিয়ে যাবে না আশা করি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার আমরা দেখো বাকিদের সম্পর্কে আমাদের খুব বেশি জেনে লাভ নেই, এটা শুধু কনসেপ্ট। এবারে আইপি আমাদের যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে আইপিজি, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ। এর মেম্বার কে কে? মেম্বার আমি এক্ষুনি ডিসকাস করলাম, আমাদের এর মেম্বার হয় যে কোনো এমপি, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা হচ্ছে সদস্য রয়েছে তারা এর মেম্বার হতে পারে। এবং মনে রাখবে এমপি প্লাস যদি কোনো মনে হয় যে এক্স এমপি, আগে এমপি ছিল এখন এমপি নেই, সেও কিন্তু এর মেম্বার হতে পারে। এরকম ব্যাপার নেই যে বর্তমানে যারা এমপি আছে তারাই হতে পারে, সেরকম ব্যাপার নয়। কিন্তু এই আইপিজির সদস্য বর্তমান এমপি এবং প্রাক্তন এমপি তারাও কিন্তু এর সদস্য হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরা কিন্তু হতে পারে। কিন্তু এর যে সভাপতি সেটা কি হবে? তোমাদের কি মনে হয় সভাপতি কে হবে? কে বলো? স্পিকার হবে না, লোকসভার যে স্পিকার সে হেড, লোকসভার স্পিকার। এখন আমাদের লোকসভার স্পিকার কে রয়েছে? আবার নিয়োগ করে দেওয়া হয়েছে, ওম বিড়লাকে আবার কিন্তু অ্যাপয়েন্ট করে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো ওম বিড়লা আবার আমাদের স্পিকার রয়েছে, তো ভালো কথা। তো লোকসভার স্পিকার যে হয় তিনি হচ্ছে এর চেয়ারম্যান, এবং তিনি মনে রাখবেন এক্স অফিসিও হয়। ঠিক আছে, এক্স অফিসিও মানে পদাধিকার বলে কেউ যদি হয় সেটাকে আমরা এক্স অফিসিও বলে থাকি। ঠিক আছে, আর বাকি এর যে ডেপুটি হয়, যে ডেপুটি চেয়ারম্যান যে আছে, সহ মানে উপ, যেটাকে আবার ডেপুটি স্পিকার যারা হয় তারা এর বাকি হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। আহ, এরা এইভাবে গঠন হয়। এরা কি করে মানে বিভিন্ন মানে আমাদের মেম্বার হিসেবে বিভিন্ন জায়গায় এই করে, ভালো কথা। আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখবে, এই যে আইপিজি বলবে স্যার এর সদস্য হয়ে লাভ কি আছে? এর সদস্য হলে একটা বড় লাভ হচ্ছে তুমি সরকারের টাকায় বিদেশ ভ্রমণ করতে পারবে। মানে যারা এমপি আছে তারা এর সদস্য হলো, বিভিন্ন সময়ের বৈঠক হবে, দেখবে প্রায়ই যায়। এই যে কিছুদিন আগেই ওম বিড়লা গেছিল,
ঠিক আছে, ভারতের দল হিসাবে ওখানে গিয়েছিল। যারা সদস্য হবে তারা ওখানে যেতে পারবে, কোনো সমস্যা নেই। বিদেশে যাওয়ার হলে এখানে বিদেশে এরা যে মন্ত্রী হয়, মানে এদের যে মিটিং হয় বিদেশে বিভিন্ন সময় হয়, যে এর জন্য হতে পারে। কিন্তু মনে রাখবে, কেউ যদি বিদেশে যেতে চায়, মানে বিদেশে কোনো আইপিজির সদস্য রয়েছে, আমাদের এই যে আইপিজির সদস্য রয়েছে, সে বিদেশে মানে যেতে গেলে মাথায় রাখবে, কোনো আইপিজির সদস্য সে যদি বিদেশে যেতে চায়, ঠিক আছে, মানে এর জন্য তার কিন্তু আগে থেকে মিনিমাম তার 6 মাস 6 মান্থ তার মেম্বারশিপ থাকতে হবে। মানে হঠাৎ করে মেম্বারশিপ তুমি নিয়ে নিলে তারপরে মাসে বলছো যে আমি বিদেশে যাব, সেটা কিন্তু হবে না। মিনিমাম 6 মান্থ যদি মেম্বারশিপ থাকো, 6 মাস হিসেবে মেম্বার থাকো, তারপরে তুমি যেতে পারো। 6 মাসের মধ্যে বিভিন্ন এখানে দেশের মধ্যে আলাপ আলোচনা সবে পার্টিসিপেট করতে হবে, নিয়ম কানুন শুনতে হবে, তারপর তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। এবং মনে রাখবে, এই যে আইপিজির যেগুলো হয়, এখানে কিন্তু পুরস্কার দেওয়া হয়। এটা পুরস্কার এখান থেকে দেয়, আগে কিন্তু ছিল না। এটা চালু করা হয়েছে 1995 সালে, ঠিক আছে। 1995 সালে যে মিনিস্টার বা আইপিজির সদস্য খুব ভালো কাজকর্ম করবে, মানে ভালো সুসম্পর্ক বজায় রাখা বা এইসব ভালো কাজ করবে, তাই জন্য একটা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটা হচ্ছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং পার্লিয়ামেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয়। যদি তুমি ভালো মানে তোমার দেখাতে পারো, ভালো তুমি তোমার কাজ দেখাতে পারো, তখন তোমাকে এটা দেওয়া হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। এবার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই যে পার্লামেন্টারি যে ফোরাম গুলো রয়েছে, পার্লামেন্টারি ফোরাম রয়েছে, ঠিক আছে, আহ, ভারতে প্রথম এরকম পার্লামেন্টারি ফোরাম কবে গঠিত হয়েছে? মানে প্রশ্নটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে পার্লামেন্টারি ফোরাম বা গ্রুপ এর কথা আমাদের গণপরিষদে আমাদের যে গঠন হয়েছিল, আইপিজি, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ, ঠিক আছে, এটা কিন্তু গৃহীত হয়েছিল আমাদের 1949-এ গণপরিষদ এটা অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল। মানে আমাদের এতদিন খাতায় কলমে ছিল, কিন্তু অ্যাকচুয়াল ভাবে, ঠিক আছে, ভারতে প্রথম পার্লামেন্টারি গ্রুপ কবে গঠন হয়েছে, ঠিক আছে, মানে প্রথম পার্লামেন্টারি ফোরাম, সেটা বলা হয় 2005 সালে। তখন হচ্ছে আমাদের লোকসভার স্পিকার ছিল সোমনাথ চ্যাটার্জি, নাম শুনেছো? সোমনাথ চ্যাটার্জি। যাই হোক, তো স্পিকার ছিলেন তিনি। তো তিনি এটা 2005 সালে প্রথম আমাদের মানে ভারতে প্রথম পার্লামেন্টারি ফোরাম গঠন করেন। ভারতে প্রথম পার্লামেন্টারি, ওটা গেল গ্রুপ, ঠিক আছে, পার্লামেন্টারি গ্রুপ ছিল। এই যে পার্লামেন্টারি গ্রুপ আইপিজি, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ, আমরা এতক্ষণ আইপিজির কথা পড়েছিলাম। ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ 1949 সালে গণপরিষদের মাধ্যমে গঠিত হয় আইপিজি। এই যে বললাম আইপিজি এতক্ষণ করলাম। এবার হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টারি ফোরামের কথা বলছিল। ভারতে প্রথম পার্লামেন্টারি ফোরাম গঠন করে কে? সোমনাথ চ্যাটার্জি। 2005 সালে পার্লামেন্টারি ফোরাম গঠিত হয়েছিল। এটা কি? পার্লামেন্টারি ফোরাম হচ্ছে পার্লামেন্টারি গ্রুপ থেকে একটু আলাদা। পার্লামেন্টারি ফোরামের কাজ হচ্ছে যে সংসদের মধ্যে, এটা কোনো আন্তর্জাতিক ব্যাপার নয়, সংসদের মানে যেসব সদস্য রয়েছে, ঠিক আছে, সংসদের সদস্যদের আহ কাজকর্ম সম্পর্কে, যে তাদের যে কি কি কাজ করবে, যে কাজকর্ম সম্পর্কে আলোচনা যাতে তারা করে। কাজকর্ম সম্পর্কে আলোচনা মানে প্রত্যেককে কিছু দায়িত্ব দেওয়া, তোমাকে আলোচনা ও দায়িত্ব প্রদানের জন্য, এক্সট্রা তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য পার্লামেন্টারি ফোরাম 2005 সালে প্রথম গঠিত হয়েছিল। সোমনাথ চ্যাটার্জি প্রথম পার্লামেন্টারি গ্রুপ ফোরাম বানিয়েছিলেন। তো এরকম ভারতে টোটাল এখনো পর্যন্ত পার্লামেন্টারি ফোরাম 8টি গঠিত হয়েছে। এখনো পর্যন্ত টোটাল পার্লামেন্টারি ফোরাম 8টা পার্লামেন্টারি ফোরাম ভারতে গঠিত হয়েছে। প্রথম 2005-এ হয়েছিল,
তারপর হচ্ছে 2006-এ অনেকগুলো হয়েছিল, 2006-এ তিনটে, 2006-এ এরকম তিনটে পার্লামেন্টারি ফোরাম হয়। 2005-এ এই যে প্রথম পার্লামেন্টারি ফোরাম একটা হয়েছিল। এবার 2006-এ হচ্ছে আমাদের তিনটে পার্লামেন্টারি ফোরাম হয়। তারপর 2008-এ, 2008-এ একটা হয়েছিল, 2011-তে একটা হয়েছিল, 2013-তে একটা হয়, আর হচ্ছে আমাদের 2013-তে দুটো হয়েছে। টোটাল কত হচ্ছে দেখো, যোগ করলে আমাদের 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা পার্লামেন্টারি ফোরাম গঠিত হয়েছে। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। ডান। দেখো, নেক্সট ডে আমাদের এমসিকিউ থাকবে টোটাল এটার উপরে। মানে এর মধ্যে টোটাল যে আমরা যে আলোচনা করলাম, কিছু জিনিস হচ্ছে লোকসভা, রাজ্যসভা মানে পার্লামেন্ট, তারপরে আমরা প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, তারপরে আমরা যে পার্লামেন্টারি যে ক্যাবিনেট, তারপরে এই পার্লামেন্টারি ফোরাম অ্যান্ড পার্লামেন্টারি গ্রুপ, যেটা করলাম টোটাল জিনিস, সেটার উপরে আমাদের নেক্সট ডে এমসিকিউ ক্লাস হবে। প্রত্যেকে এটা একটু পড়ে রাখবে, পরের দিন এটা থেকে এমসিকিউ ডিসকাস করবো। আমরা অ্যাপ্রক্স ধরো এটা থেকে আমরা প্রায় 120, 120টা মতো এমসিকিউ ডিসকাস করবো। 120+ এমসিকিউ আমরা পরের দিন ডিসকাস করবো এটাকে। প্রত্যেকে এটা পড়ে রাখবে। ওকে।